দর্শক, আজ যে ঘটনাটা আপনাদের সামনে খুলে বলবো সেটা শুধু এশিয়ার নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। চীন আর জাপান, দুই পরাশক্তি এই মুহূর্তে এমন এক বিন্দুতে দাঁড়িয়ে আছে যেখানে একটা মাত্র ভুল সিদ্ধান্ত, একটা মাত্র ভুল শব্দ সরাসরি মহাযুদ্ধের দরজা খুলে দিতে পারে। ভাবুন তো, জাপান প্রকাশ্যে বলছে চীন যদি তাইওয়ানে হামলা করে আমরাও মিসাইল ছুড়ব, আর চীন চুপ করে বসে নেই। এই মুহূর্তে 100টা যুদ্ধ জাহাজ সমুদ্রে, একদম সামনাসামনি অবস্থান। তাই এটা আর মহড়া না, এটা যেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই পুরো খেলাটা আসলে দুই দেশের না, পিছনে দাঁড়িয়ে আছে সেই শক্তি যে জাপানে পরমাণু হামলা করেছিল। এই ভিডিওটা যদি আপনি এখন স্কিপ করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না আগামী সময়ে কোন ঘটনা আপনার দেশ এবং পুরো এশিয়াকে কাঁপিয়ে দিতে পারে। দর্শক, চীন আর জাপান এই দুটো দেশ কি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? পরিস্থিতি দেখে তো সেরকমই মনে হচ্ছে। আপনারা হয়তো শুনেছেন, সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী একটা হুমকি দিয়েছেন যে চীন যদি তাইওয়ানের উপর আক্রমণ করে তাহলে জাপানও নিজেদের মিসাইল চালাবে এবং পাল্টা আক্রমণ করবে। আর আপনারা জেনে অবাক হবেন যে এই মুহূর্তে জাপানের প্রতিরক্ষা বাজেট $40 বিলিয়ন বেশি হয়ে গেছে এবং তারা সরাসরি আক্রমণের কথা বলছে। ব্যাপারটা এতটাই গুরুতর যে চীন এটাকে একদমই হালকাভাবে নেয়নি। এর জবাবে চীন এই মুহূর্তে 100টি যুদ্ধ জাহাজ এশিয়ার সমুদ্রে নামিয়ে দিয়েছে। ভাবুন তো, 100টা যুদ্ধ জাহাজ কত বড় একটা সংখ্যা। আর এই সব জাহাজের মুখ কিন্তু জাপানের দিকেই ঘোরানো। চীন এমন উচ্চ পর্যায়ের সামরিক মহড়া চালাচ্ছে যে দেখে মনে হচ্ছে যেন তারা কালকেই জাপানের উপরে হামলা করে বসবে। দেখুন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই মুহূর্তে ভীষণ রেগে আছেন, কারণ গোটা পৃথিবীতে আমেরিকারও সাহস হয়নি যে এমন বয়ান দেবে যা জাপানের নতুন প্রধানমন্ত্রী দিয়ে ফেলেছেন। তিনি সরাসরি বলে দিয়েছেন তাইওয়ানে হামলা হলে আমরাও হামলা করব। এর আগে যখনই কেউ এই বিষয়ে কথা বলেছে, বড়জোর বলেছে যে তাইওয়ানের সাথে সম্পর্ক তৈরি করা উচিত। এর বেশি কেউ কিছু বলার সাহস দেখায়নি। আর তাতেই চীন তাদের গলা টিপে ধরত যে এক চীন নীতি, ওয়ান চায়না পলিসি ভেঙে তোমরা তাইওয়ানকে নিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছ। চীন এসব ক্ষেত্রে কাউকে ছাড়ে না। আর সেখানে জাপানের প্রধানমন্ত্রী তো সরাসরিই বলে দিলেন যে তোমরা তাইওয়ানে হামলা করলে আমরা তোমাদের উপরে মিসাইল ছুড়ব। এর মানে হলো চীন আর জাপানের মধ্যে একটা পুরোদম্ভর যুদ্ধ প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কারণ চীন আগামী 1-1.5 বছরের মধ্যে তাইওয়ান দখল করে নেবেই, এটা প্রায় নিশ্চিত। তারপর গোটা বিশ্বে যে যুদ্ধ শুরু হবে তা কল্পনার বাইরে। এই কারণেই চীন বারবার বলছে যে তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেবে না, কারণ ঠিক এই একই মডেল তারা তাইওয়ানের ক্ষেত্রেও প্রয়োগ করতে চলেছে। চীনের মতে তাইওয়ান তাদের নিজস্ব অংশ, এটা নিয়ে কোনো কথাই হবে না। ওয়ান কান্ট্রি টু সিস্টেম, এটাই তাদের নীতি। এখন আসল ঘটনা হলো চীন তার সমস্ত নৌবহর মাঠে নামিয়ে দিয়েছে এবং তারা জাপানের উপর সরাসরি আক্রমণের জন্য প্রস্তুত। তারা জাপানকে দেখিয়ে দিতে চায় যে যদি তোমাদের সুর সামান্য এদিক ওদিক হয় তাহলে আমরা সরাসরি তোমাদের উপরে হামলা করতে পারি। আপনারা কি জানেন, শি জিনপিং ভেবেছিলেন যে জাপানের পিছনে আমেরিকা দাঁড়িয়ে আছে, তাই তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন। ট্রাম্পকে ফোন করে তিনি বলেন, যদি তোমরা এই ধরনের কাজ করার চেষ্টা করো তাহলে আমরা সব কিছু ভুলে যাব এবং সরাসরি আক্রমণ করব, কাউকেই ছাড়া হবে না। তাহলে ভাবুন, শি জিনপিং সাধারণত এমন ফোন করেন না। এটা ছিল একটা সরাসরি হুমকি ভরা কল। এরপর ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন, নিজের গলার সুর একটু নিচু রাখো, তুমি এমন একটা যুদ্ধ করতে যাচ্ছ যার কোনো আগামাথা নেই। আপনারা কল্পনা করতে পারেন, প্রায় 1 কোটি চীনা পর্যটক প্রতি বছর জাপানে ঘুরতে যায়। এটা কোনো ছোটোখাটো সংখ্যা নয়। আর যেই মুহূর্তে চীন তার নাগরিকদের জাপানে যেতে বারণ করেছে, জাপানের প্রায় 70-75% হোটেল বুকিং এবং পর্যটন শিল্প একেবারে ভেঙে পড়েছে। তাদের ফ্লাইট বাতিল হচ্ছে, হোটেল খালি পড়ে আছে। ভাবুন, 1 কোটি মানুষ যখন একটা দেশে যায় তখন সেই দেশে কত বড় ব্যবসা হয়, সেই দেশ কতটা ব্যবসা পায়। চীনারা সারা বছর কঠোর পরিশ্রম করে, কিন্তু যখন তাদের নতুন বছর বা নিউ ইয়ার আসে তখন তারা সারা বিশ্বে ভ্রমণ করে, বিশেষ করে ইউরোপ এবং জাপানে যায়।
যদিও জাপানের সাধারণ মানুষ চীনাদের খুব সম্মান করে, কিন্তু সমস্যাটা তৈরি করেছেন তাদের প্রধানমন্ত্রী। এখন জাপানের পর্যটন শিল্পের 12টা বেজে গেছে। হোটেল মালিকরা যারা প্রতি বছর চীনা নববর্ষের সময় বিপুল ব্যবসার জন্য অপেক্ষা করে, তারা এখন মাথায় হাত দিয়ে বসেছে। এখন জাপানের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা দাবি করছে যে তাদের প্রধানমন্ত্রী যেন চীনের কাছে ক্ষমা চান, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন ক্ষমা তো দূরের কথা, আমি আক্রমণের জন্য আদেশ দিচ্ছি। আসলে একটা কথা মনে রাখবেন, জাপানের প্রধানমন্ত্রীর একার এত ক্ষমতা নেই যে তিনি নিজে থেকে এই ধরনের আক্রমণের কথা বলবেন। এর পেছনে রয়েছে আন্তর্জাতিক শক্তি। শি জিনপিং কেন ট্রাম্পকে ফোন করেছিলেন? কারণ তিনি জানতেন যে এর পিছনে ওই আমেরিকারই হাত রয়েছে। আমেরিকা শুধু পরিস্থিতিটা যাচাই করতে চেয়েছিল। তারা দেখতে চেয়েছিল যে চীন কি প্রতিক্রিয়া দেখায়। আর চীন কি প্রতিক্রিয়া দেখিয়েছে? একদিকে ট্রাম্পকে ফোন করে হুমকি দিয়েছে, আর অন্যদিকে সমুদ্রে নিজেদের নৌবহর পাঠিয়ে দিয়েছে 100টা। তারা জাপানকে বলছে, এসো আক্রমণ করো, আমরা তৈরি আছি, আমরা তোমাদের ইট দিয়ে ইট বাজিয়ে দেব। চীনের কাছে এমন সব মিসাইল আছে যা দিয়ে জাপানের উপরে হামলা করলে জাপান ছাইয়ের স্তূপে পরিণত হবে। এমনিতেই জাপানে প্রচুর ভূমিকম্প হয়, কারণ দেশটি এমন একটা ফল্ট লাইনের উপরে অবস্থিত যেখানে প্রায় প্রতি 100 বছরে একটা বড় ভূমিকম্প হয়। জাপান ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে যে আগামী কয়েক বছরের মধ্যে, অর্থাৎ এখন থেকে শুরু করে আগামী 20 বছরের মধ্যে যে কোনো দিন এমন ভয়ঙ্কর সুনামি আসতে চলেছে যাতে বহু মানুষ মারা যেতে পারে এবং বড় বড় বিল্ডিং ভেঙে পড়বে। মানুষ 2011 সালের সুনামির কথাও ভুলে যাবে। তারা বলেছে এটা আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, বা 10 বছর পরেও আসতে পারে। অর্থাৎ সেখানে এমনিতেই একটা ধ্বংসের আশঙ্কা রয়েছে, তার উপর এখন এই যুদ্ধের পরিস্থিতি। আজ চীন জাপানকে যে জবাব দিচ্ছে তার কারণ হলো চীন জানে আজ যদি জাপানকে থামানো না যায় তাহলে ভবিষ্যতে অন্য দেশগুলোও সাহস দেখাবে। জাপান তো সীমা অতিক্রম করেই ফেলেছে, তাই চীন তার নৌবহর নিয়ে এসেছে। এখন জাপানের প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না যে তিনি কি করবেন। তারা একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আর যদি জাপান ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে তার পরিণতি হবে মারাত্মক। আর মজার ব্যাপার দেখুন, আমেরিকা জাপানের উপরে পারমাণবিক বোমা ফেলেছিল, আর আজ সেই আমেরিকাই জাপানের সবচেয়ে বড় বন্ধু। কেউ আমেরিকাকে প্রশ্ন করে না যে তোমরা কেন পারমাণবিক হামলা করেছিলে, তোমাদের কি কোনো তাহলে শাস্তি হবে না? আর সেই জাপানই আমেরিকার আজ সবচেয়ে বড় মিত্র। এটা একটা অদ্ভুত ব্যাপার। যে দেশ পারমাণবিক হামলা করেছে সেই দেশই আজ দুনিয়াকে বলছে আমি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেব না। আরে ভাই, আগে নিজের দিকে তো তাকাও যে তোমরা জাপানের সঙ্গে কি করেছিলে। যাই হোক, এখন চীন পুরোদমে যুদ্ধের জন্য তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। দেখুন, একটা ব্যাপার পরিষ্কার, তাইওয়ানকে কেন্দ্র করে একটা বড় যুদ্ধ হবেই। এখন চীন চাইছে যে রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন দখল করে নিক, কারণ এর ফলে যখন চীন তাইওয়ানে অভিযান চালাবে তখন রাশিয়া তাদের পুরোপুরি সমর্থন করবে এবং তারা সহজেই তাইওয়ান দখল করতে পারবে। এই পরিস্থিতিতে প্রত্যেক দেশই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তাইওয়ান নিয়ে যুদ্ধ হলে চীন যে প্রযুক্তি ব্যবহার করবে তা বিশ্বকে চমকে দেবে। চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এতটাই এগিয়ে গেছে যে জাপান বুঝতে পারবে না তাদের সাথে কি হয়ে গেল। এমনিতেই জাপানে জনসংখ্যা সংকট চলছে। যদি এই যুদ্ধ নাও হয় তাহলেও আগামী 50-60 বছর পর জাপানের জনসংখ্যা বর্তমানের তুলনায় মাত্র 15-20% এসে ঠেকবে। আর 100-125 বছর পর হয়তো জাপানে তাদের নিজেদের লোকই খুঁজে পাওয়া যাবে না, সব বাইরে থেকে আসা মানুষ থাকবে। সুতরাং জাপানকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি চীনের মিসাইলে ধ্বংস হতে চায় নাকি তারা এই পরিস্থিতি থেকে পিছিয়ে আসবে। দেখুন, চীন জাপানের বর্তমান অবস্থাটা শুধু দুই দেশের রোষারুষি নয়, এটা এশিয়ার ভবিষ্যৎ শক্তির ভারসাম্য কোন দিকে যাবে তার একটা পরীক্ষা। এই দুই শক্তি মুখোমুখি দাঁড়ালে ক্ষতিটা হবে শুধু সীমান্তের না, অর্থনীতি, সমুদ্রপথ, বাণিজ্য, জ্বালানি সবকিছু কেঁপে উঠবে। আর পৃথিবী ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে একটা ভুল সিদ্ধান্তই দশকের পর দশক ধরে অশান্তি তৈরি করতে পারে। দেখুন, আমার বিশ্লেষণে যেটা পরিষ্কার, পরিস্থিতি যতই উত্তপ্ত হোক এটা শুধু সামরিক শক্তির লড়াই নয়,
এটা ধৈর্য, কূটনীতি এবং বড় শক্তিগুলোর গোপন খেলা বুঝে নেওয়ার বিষয়। যে দেশগুলো ভূ রাজনীতিকে গভীরভাবে বোঝে তারাই টিকে থাকবে। আজ আপনাদের সামনে যতটা খুলে বললাম ততটাই দরকার ছিল, কারণ ভবিষ্যতের সংঘাত কখনো হঠাৎ করে আসে না, তার ছায়া অনেক আগে থেকেই পড়তে থাকে। তাই সঙ্গে থাকুন, সামনে আরও অনেক বড় বড় ভূ রাজনৈতিক হিসাব আছে যা আমরা একসাথে বিশ্লেষণ করব। ধন্যবাদ আপনাদের সকলকে।